আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন কর এই চ্যাপ্টারের আমরা প্রথমে বেসিক বিষয় আলোচনা করব। তারপর এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আমরা সমাধান করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের ইচ্ছা আছে আজ এই চ্যাপ্টারটি সম্পূর্ণ কভার করা। আর ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে এই চ্যাপ্টারটি সব থেকে বেশি সহজ। তার মানে তোমরা যদি একবার ধৈর্য ধরে ভালো করে লাইভ ক্লাসটি করো বা বেসিক বিষয়টি বোঝো, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলেই পারবা ইনশাআল্লাহ। তো যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আমরা ক্লাসটি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার পর শুরু করব ইনশাআল্লাহ। তোমরা সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শেয়ার করি, শেয়ার করে তারপর শুরু করি। যদি শুনতে না পাও আমাকে জানাবা কিন্তু, হ্যাঁ? ট্যাক্স, ওকে ফাইন। হ্যাঁ, আমার ক্লাস শেয়ার করা শেষ। যারা লাইভে যুক্ত হয়েছো অবশ্যই অবশ্যই না বুঝলে কমেন্টে জানাবা। তা আমরা প্রথমে তোমাদের যে বেসিক বিষয়গুলো আলোচনা করব, একটু ভালো করে লক্ষ্য করো। খাতায় লেখা আছে বা আমরা তোমাদের শিটও দিয়েছি, লেখার প্রয়োজন নাই, আমার সাথে সাথে কথা বল। তোমাদের যাদের ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল, মানে কমার্সে যারা ছিলা, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আমাদের উৎপাদন ব্যয় বিবরণী বলে একটা চ্যাপ্টার ছিল, মনে পড়ে? হ্যাঁ, উৎপাদন ব্যয় বিবরণী। এখানে আমরা কিন্তু নির্ণয় করতাম। অথবা যারা এখন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছো না? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ওই যে কস্ট অফ ক্লাসিফিকেশন আছে না, কস্ট ক্লাসিফিকেশন, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার। ওই চ্যাপ্টারে তোমাদের কস্ট শিট করা লাগে না? লাগে না? ওটা ইংলিশে, আর এখন যেটা শেখাবে এটা কি? বাংলাতে। তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণী যা শিখেছি ওই তথ্যটি এখন আরো একবার শিখব। তো প্রথম কথা আমার সাথে সাথে তোমরা বলবা, প্রথমে প্রারম্ভিক কাঁচা মাল থাকে, কি থাকে আবার বলো? প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল অর্থাৎ যেই মালামালটি এখনো পণ্য উৎপাদন হয়নি, অথবা আমরা বলতে পারি পণ্য উৎপাদনে ব্যবহৃত যে প্রারম্ভিক যে অংশটি লাগে ওটাকে কি বলা হচ্ছে? প্রারম্ভিক কাঁচামাল। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটি খাট তৈরি করতে হলে এর কাঁচামাল কি?
কাঠ বা গাছ, তাই তো? আবার যখন আমরা এই যে জামা কাপড় প্যান্ট যাই বলি না কেন যখন উৎপাদন করব, তাহলে এর প্রারম্ভিক কাঁচামাল কি হবে? সুতা, তুলা, তাই তো? তুলা থেকে সুতা হবে। ওকে, তা যাই হোক, এই যে বিষয়গুলা এগুলোকেই বলা হয় কাঁচামাল। এই কাঁচামালের প্রথমে কি বসে? প্রারম্ভিক কাঁচামাল। এই প্রারম্ভিক কাঁচামাল থাকলেই কি ব্যবসা চলবে? এটা রানিং ব্যবসায়ে নতুন করে কাঁচামাল ক্রয় করা লাগবে কিনা? তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ হয়, যোগ করে যে মানটা পাও এর নাম কি? ব্যবহারযোগ্য কাঁচামাল। কি বলেছে আবার বলো? ব্যবহারযোগ্য কাঁচামাল। এরপর আরো একটি বিষয় মনে রাখবা, এই ব্যবহারযোগ্য কাঁচামাল থেকে যদি আমরা সমাপনী কাঁচামাল বাদ দিই তাহলে পাবো ব্যবহৃত কাঁচামাল। আমার কথা বুঝেছো? প্রথম আমার সাথে আবারও বলো, প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ, যোগ করলে পাবো ব্যবহারযোগ্য। এরপর আমি সমাপনী কাঁচামাল বাদ দিব, দিলে পাবো ব্যবহৃত। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে আমাদের প্রথম কথা, কেউ একজন এখানে বলো তো, যে পর্যন্ত আমি বলেছি যে কোনো একজন সাহস করে বলা শুরু করো। প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করলে ব্যবহারযোগ্য কাঁচামাল বের হবে। বাহ। তারপরে বিয়োগ করে সমাপনী কাঁচামাল বের হবে ব্যবহৃত কাঁচামালের বের। হ্যাঁ, ব্যবহৃত কাঁচামাল। ওকে, তাহলে এখন এই পর্যন্ত পাইলাম। এটা জাস্ট আমাদের কাঁচামাল, র ম্যাটেরিয়াল। ঠিক আছে? তো এই যে কাঁচামালের পর আমাদের যদি এর সাথে মজুরি বা প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি যাই বলি না কেন এগুলো যদি যোগ করি তাকে কি বলা হবে? কেউ বলতে পারবা? বলো। বাহ। ব্যবহৃত কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ মজুরি যাই বলি না কেন এগুলো যোগ করলে কি পাবো? মুখ্য ব্যয় পাবো। ইয়েস, মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয় তো পাইলাম, কোনো সমস্যা না। তা মুখ্য ব্যয়ের পর যদি আমরা কারখানা উপরিব্যয় যোগ করি, কি যোগ করি? হ্যাঁ, মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরিব্যয় যোগ করি যে মানটি পাবো তার নাম কি? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। মন থাকবে? আবারও দেখো, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়, কি ব্যয়? এই অংশটা যোগ করলে পাই কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয় বলে। কি বলে? উৎপাদন ব্যয়। তাহলে আমাদের ধাপ, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় হলো ব্যবহারযোগ্য, এর থেকে সমাপনী বাদ দিলাম হলো ব্যবহৃত। এরপর প্রত্যক্ষ শ্রম বা মজুরি যোগ করলে পাইলাম মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আবার কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ইয়েস। এবার আসো, এই যে আমরা উৎপাদন ব্যয় পেয়েছি, এরপর চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ হয়। আবার বলো, কি যোগ হয়? চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। এর উদাহরণটা এমন বলতে পারি, তোমরা তো ধান চেনো তাই না? এই ধান মনে করো গ্রাম অঞ্চলে আগে ওই যে ঢেকি চিন্তা, ঢেকি দেখছো এলাকায় বা গ্রাম অঞ্চলে দেখছো? এখন তোমাদের কত সুখ হয়েছে, আগের বাসার মেয়েরা, সে মা হোক বোন হোক স্ত্রী হোক সে যাই হোক বা নানি হোক দাদি হোক, ওই এক বেলা মানে ঢেকিতে পাট দিত, তারপরে ভাত রান্না করতো। এই জন্যই তো তোমাদের এখন মনে করো না অনেক সমস্যা, এই যে কায়িক শ্রম কমে গেছে, বুঝেছো? মানে আগে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি প্রায় 95% ওই এক বেলা হচ্ছে ঢেকিতে পাট দিয়ে ধান বের করতো, তারপর রান্না করতো, তারপরে খাইতো। সবাই আবার এই চাউলের ভাত পাইতো না,
বুঝেছো, আমিও কম বেশি দেখছি, কিন্তু আমার জন্মের পরও যে দেখছি এমন না, তবে এটা 2000 সালের আগে বেশি হয়েছে এমন। হ্যাঁ, আর বিশেষ করে যুদ্ধের পর পর ওই সময় তো ভাত কল্পনাই করা যাইতো না। তোমরা ওই যে, আমার ওইগুলো নামও মনে নাই, ভাতের মতোই দেখতে, জব না কি বলে, নাম শুনছো? জবের খাবার না ভাত, এরকম টাইপের। জি না। শোনো নাই, সার দেবা দেখবা চলে আইবে, কেমন দেখতে সব চলে আইবে। ওইটা খাইতো মানুষ ম্যাক্সিমাম। আর বিশেষ না হলে তোমার বাবা বা দাদাদের কাছে গল্প শুনবা, তাহলে তখন বিশ্বাস হবে, বুঝছো? ওকে, তো যাই হোক, এই যে ঢেকিতে ভানার পর, অথবা এখন রাইস মিল, এই রাইস মিলে একবার ভানার পর পুরো পুরো কি চাউল হয়ে যায়, না অর্ধেক চাউল অর্ধেক ধান থাকে? অর্ধেক চাল। অর্ধেক চাউল অর্ধেক ধান থাকে, আর একবার দেওয়ার পর তাই পুরোপুরি চাউল হয়। তার মানে ওই যে একবার দেওয়ার পর যে প্রসেসে থাকে ওটাকে বলা হয় চলতি কার্যের মজুদ। এটা হতে পারে আবার দুই ধরনের, একটা প্রারম্ভিক আর একটা কি সমাপনী। আবার আমি বলি, এই যে আমার গায়ে একটা শার্ট আছে, আছে না? তো এই শার্ট মনে করো কলার বানাইনি, অথবা হাতা বানাইনি, অথবা বোতাম লাগাইনি, তাহলে আমরা কি পূর্ণাঙ্গ শার্ট বলতে পারবো? না। তাহলে এটাকে বলবো আমরা চলতি কার্য। মন থাকবে না? মনে থাকবে না? ওকে, তাহলে এখন আসো, যে উৎপাদন ব্যয় ছিল, এই উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ হয়, যোগ হয়ে যে মানটা পাওয়া যায় এর নাম কি, কেউ বলতে পারবা? নাম মনে আছে, বাংলা মনে আছে। বলো বলো। মনে নাই? উৎপাদন যোগ্য পণ্যের ব্যয়। কি বলেছে আবার বলো? উৎপাদন যোগ্য। বাহ, এর থেকে যদি আমরা চলতি কার্যের সমাপনী মজুদ বাদ দিই, যে মান পাবো তার নাম উৎপাদিত পণ্যের ব্যয়। কি বলো তো আবার? বাহ, এরপর উৎপাদিত পণ্য পেয়েছো, এবারে এই যে আমি একটা সুন্দর শার্ট গায়ে দিয়ে রয়েছে, এটা পূর্ণাঙ্গ একটা শার্ট না? তো যখন এটা পূর্ণাঙ্গ শার্ট, বা এই যে চশমা যখন চোখে দিচ্ছি আটকায় থাকতেছে, তার মানে এটা পূর্ণাঙ্গ চশমা। তাহলে এই অংশটাকে বলা হয়, যেহেতু আমরা পেয়ে গেছি কি উৎপাদিত পণ্যের ব্যয়, তাহলে এটাকে বলা হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। আবার বলো, কি বলবো? যখন কমপ্লিট হয়ে যায় ওটাকে বলা হয় তৈরি পণ্য। তাহলে এটা আবার দুই ধরনের, একটা প্রারম্ভিক আর একটা কি সমাপনী। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কি হবে? যোগ করে যেটা পাবা তার নাম বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আবার বলো, কি বিক্রয় যোগ্য। এবার তৈরি পণ্যের সমাপনী বাদ দাও, দিয়ে যা থাকবে ওটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। আবার বলো, কি পাওয়া যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। ইয়েস, তো এই যে বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছো, এই পর্যন্তই শেষ না। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা লাগে, তাই এর সাথে পরিচালন ব্যয় যোগ হয়। কি যোগ হয়? পরিচালন ব্যয় যোগ হয়। এই যে পরিচালন ব্যয় যখন যোগ হয়, ইহা আবার দুই প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক, আরেকটি বিক্রয় ও বিতরণ। বিক্রয় ও বিতরণ। তো এই দুইটা যখন তুমি যোগ করবা, যোগ করে যেই মানটা পাবা তাকে বলা হয় মোট ব্যয়। কি বলে? আবার বলো, মোট ব্যয়। আর এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে যা পাই তাকে কি বলা হয়? বিক্রয় মূল্য। হ্যাঁ, মনে থাকবে? তাহলে আমার সাথে সাথে তোমরা বলো, প্রারম্ভিক কাঁচামাল, এর সাথে কাঁচামাল ক্রয় যোগ, যোগ করলে যে মান পাবা এর নাম কি? ব্যবহারযোগ্য কাঁচামাল। এর সাথে যদি সমাপনী কাঁচামাল বাদ দিই তাহলে কি পাবো?
ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামাল যখন পেয়েছি এর সাথে প্রত্যক্ষ শ্রম বা মজুরি যোগ যোগ করে যে মানটা পাবো তার নাম মুখ্য ব্যয়। এর সাথে কারখানা উপরিব্যয় যোগ করব, যোগ করে যা পাবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, যোগ করে যা পাবো এটা হবে উৎপাদিত পণ্যের ব্যয়। এর সাথে সমাপনী তৈরি এই কি চলতি কার্যের মজুদ বাদ দেবো, তাই তো? বাদ দিয়ে যা পাবো তার নাম কি উৎপাদিত পণ্যের ব্যয়। কি বলবা? হ্যাঁ, আগেটা উৎপাদন যোগ্য আর এটা কি হবে উৎপাদিত। এরপর তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করলে পাবো বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এর সাথে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দেবো, দিয়ে কি পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তার সাথে পরিচালন ব্যয় আছে দুইটা, একটা অফিস সংক্রান্ত একটা বিক্রয় সংক্রান্ত। যোগ করে যা পাবো কি পাবো মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করবো, যোগ করলে কি পাবো বিক্রয় মূল্য। আশা করি ক্লিয়ার। এখন কিছু ছাড় আছে এর মধ্যে, যেমন আমি যেগুলোর পর প্রারম্ভিক যোগ করার পর যে মানগুলো বলেছি ওই মানগুলো না লিখলে কোনো ক্ষতি নেই। যেমন ব্যবহারযোগ্য কাঁচামাল বলেছিলাম ক্রয়ের সাথে প্রারম্ভিক যোগ করার পর ওই নামটা না লিখলে ক্ষতি নেই। আবার উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক যোগ করে কি পেয়েছিলাম উৎপাদন যোগ্য পণ্যের ব্যয়, ওটা না ওই নামটা না লিখলে ক্ষতি নেই। আচ্ছা, এরপর ওই যে আরেকটা পেয়েছিলাম উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের প্রারম্ভিক তৈরি পণ্যের যোগ করলে কি পাই বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এই নামটাও না লিখলে কি নাই ক্ষতি নাই, বাকিগুলো লিখতে হবে। এখন আরো কিছু আসতে পারে কিনা, মনে করো ক্রয়ের সাথে যদি ক্রয় পরিবহন থাকে তাহলে যোগ করবা না করবা না? যদি ক্রয় ফেরত থাকে বাদ দিবা না? আচ্ছা, যদি মনে করো যদি আনুষাঙ্গিক কোনো ফেরত টাইপের এইগুলো বাদে অন্য কোনো কিছু থাকে, যেমন আমাদের এমন আসতে পারে ভাইয়া, মনে করো নষ্ট বা কি বলা যায় এই টাইপের কোন পণ্য বিক্রয় করেছো, কি করেছো তাহলে বিক্রয় করে টাকা পাওয়া যায় না যায় না? তো ওই অংশটা আমরা বাদ দিই কারখানার ওখান থেকে। কোথা থেকে বাদ দিই? হ্যাঁ হ্যাঁ। আর এখন তোমরা বলতে পারো ভাইয়া কারখানা উপরিব্যয় কোনগুলা, দেখলেই বুঝবা যে কোনগুলো কারখানা রিলেটেড, কোনগুলো প্রশাসনিক রিলেটেড আর কোনগুলা বিক্রয় রিলেটেড। আচ্ছা, তো এখন আমরা যা বের করলাম বিক্রয় মূল্য পর্যন্ত বের করলাম, কিন্তু আমার তো কাজ মূল্য সংযোজন কর। কি বলেছে আবার বলো? তা আমি তোমাদের শর্টকাট একটা নিয়ম শেখাই, দুইটা নিয়ম আছে। আচ্ছা, দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আমাদের মেনলি যে মূল্য সংযোজন কর করব, বিক্রয় মূল্য তো বোঝো? আচ্ছা, তো এই বিক্রয় মূল্য এই মানের সাথে আমরা ব্যবহৃত কাঁচামাল বাদ দেবো। কি বাদ দেবো আবার বলো? কাঁচামাল। এর উপরে আমরা ভ্যাট নির্ণয় করব, হয়ে যাবে। আমরা ওটা পরে দেখাচ্ছি অঙ্কের মাধ্যমে, তাহলে ক্লিয়ার হবে। আরো উপায় আছে, তবে এটা সব থেকে সহজ উপায়, মনে থাকবে। ওকে, আর আমরা অঙ্ক দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এক একটা অঙ্ক দেখাবো আর তোমাদের সমস্যাগুলো তোমরাই বলবা, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। আর এই রুল যদি লেখার কথা বলো, দেখবা আমরা একটা বেসিক শীট বলে একটা শীট দিয়েছি, ওখানে লিখে দেওয়া আছে, ওটা লিখে নেবা, ঠিক আছে? অথবা আমার এই ক্লাসটা আবার পরে করবা আর খাতায় লিখবা, বুঝেছো? এবার লক্ষ্য করো, এখানে প্রারম্ভিক কাঁচামাল কত টাকা দেওয়া আছে? 1 লক্ষ। বাহ, 1 লক্ষ। তাহলে এটা কি প্রথমে বসবে না বসবে না? এই দেখো আমি একটা ভালো করে দেখাই, তারপর তোমরা নিজের থেকেই পারবা, আমি এতক্ষণ দেখাবো না। এই দেখো বসাইছে 1 লক্ষ। আচ্ছা, এরপর এখানে কি বসে বলো তো খোঁজতের মধ্যে? বাহ, কত টাকা? এটা খুঁজে খুঁজে বের করতে হয়। তাহলে আমরা যোগ করলাম, যোগ করে যে মানটা পাবো এর নাম কি মনে আছে? হ্যাঁ, দেখো এরা কিন্তু এই নামটা লিখে নি, তোমরা লিখলে কি হবে ভালো হবে। আমার কথা বুঝেছো?
ওকে, আচ্ছা এরপর আমরা বাদ দেবো কি, দেখো তো এখানে আছে কিনা, কত আছে, 25,000। দেখো বাদ দিয়েছে, বাদ দিয়ে এই মানটা পেয়েছে। এর নাম কি ছিল, এর সাথে লিখবা না, এই নামটা এখান থেকে লিখবা না, আমার কথা বোঝো নাই, মানে এই সিরিয়ালের থেকে সরে যাবে ওটা, মানে দেখতে একটা সুন্দর আইবে। আচ্ছা এরপর আমরা কি লিখবো, দেখো তো এখানে আছে কিনা, খোঁজো। প্রত্যক্ষ মজুরি যোগ করলে কি পাওয়া যায়, হ্যাঁ তাহলে মুখ্য ব্যয়টা এখানে এখানে লিখবা না, বোঝো নাই আমার কথা, মানে যেগুলো বের হবে একটু মাঝামাঝি থেকে লিখবা। আচ্ছা এরপর আমরা কি যোগ করি, আছে, তাহলে যোগ করলে কি পাবো, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। তাহলে কি এটা কি আর শেখানো লাগবে, এটা মাঝখানে লিখতে হবে, আশা করি ক্লিয়ার। জি। এরপর কারখানা উপরে বের পর কি সিরিয়াল ছিল, কার মনে আছে, প্রারম্ভিক চলতি কার্য, তাহলে যোগ করবো, যোগ করে কি পাবো, উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত না পাগল, উৎপাদন যোগ্য, আবার বলো কি, যোগ্য যোগ্য। আচ্ছা এরপর কি বাদ দেবো, সমাপনী চলতি কার্য বাদ দেবো, দিয়ে কি পাবো, এখন পাবো উৎপাদিত, এখন কি পাবো, আর মনে রাখবা যেগুলো বিয়োগ হচ্ছে এগুলো এই টাইপের ব্র্যাকেট দিবা না, মন থাকবে না, তাহলে সুন্দর লাগবে। এরপর কি আসবে, তৈরি পণ্যের বাহ, দেখো তৈরি পণ্যের অংশ, দেখো লিখেছে। আচ্ছা এরপরে আবার কি বাদ দেবো, তৈরি পণ্যের আছে, জি। ওকে বাদ দেবো, বাদ দিয়ে পেয়েছি কি, বিক্রিত পণ্যের, এটা এখানে লিখবো, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা কি যোগ করবো, প্রশাসনিক বিক্রয়। প্রশাসনিক আর বিক্রয় আলাদা থাকতে পারে, কিন্তু এখানে একসাথে আছে তাই একবারে কি করবা, লিখে দিবা। এই দেখো লিখে দিয়েছে, লিখে দেওয়ার পর যে পরিমাণ টাকা হয়েছে এখন আমাদের আবার ক্যালকুলেশন করতে বলা হয়েছে। দেখো মুনাফা কত পার্সেন্ট করতে বলেছে, পড়ো এখানে কোশ্চেনে, কোম্পানি মোট খরচের উপরে কত পার্সেন্ট মুনাফা 20%। বিক্রয় করে, 15% হারে মূল্য সংযোজন কর নির্ণয় করো। এই কথা না বললে আমরা কি করতাম, 15% ধরতাম। করতাম। তাহলে 20% কার উপরে মুনাফা বলেছে, দেখো তো, মোট খরচের উপর। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোট খরচের উপরে বললে সরাসরি পার্সেন্টেজ, আবার বলো কি, মোট খরচের উপর বললে সরাসরি আর যদি এটা বিক্রয়ের উপরে বলতো তাহলে মনে রাখবা খরচ ইনটু ইনটু পার্সেন্টেজ, আর নিচেই 100 মাইনাস পার্সেন্টেজ। মানে এক কথায় যদি এই জায়গায় মোট খরচ না বলে বলতো বিক্রয়ের উপর, তাহলে আমরা খরচের সাথে এই 20 গুণ করতাম, আর নিচে 100 মাইনাস 20, তাহলে কত হতো 80। তার মানে 20 দিয়ে গুণ করে ভাগ করতাম কত দিয়ে, 80 দিয়ে। কি বললে, বিক্রয়ের উপর। বিক্রয়ের উপর বললে, আবার বলো, বিক্রয়ের উপর। বিক্রয়ের উপরে বললে। আর যদি আমাদের মোট ব্যয়ের উপরে বলে কোনো সমস্যা না, সরাসরি পার্সেন্টেজ, মনে থাকবে। দেখো আমরা 20% সরাসরি করেছি কিনা, ওই সে 20%, দেখো 20% করেছি সরাসরি। আচ্ছা তাহলে আমাদের মোট খরচ উপরে দেখো 20% করে কত হয়েছে এখানে, 2,20,000। তাহলে এবার যোগ করার পর আমাদের বিক্রয় মূল্য কত হয়েছে, 13,20,000। আচ্ছা এখানে আবার সরাসরি ভ্যাট নির্ণয় করতে বলেছে, বিক্রয় মূল্যের উপরে ভ্যাট। কোশ্চেন এখানে কি চেয়েছে দেখো আগে, কোশ্চেন অনুযায়ী বুঝাই। বলেছে 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে কোম্পানি প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা এরা যেভাবে করেছে এভাবে করা যায়, আর একটা নিয়ম আছে আমি বুঝাচ্ছি। প্রথমে দেখো এই যে করযোগ্য সরবরাহ মূল্য, বুঝেছো এই পর্যন্ত, এর সাথে 15% ভ্যাট যোগ করলো, তার মানে এই 13,20,000 উপরে 15% ভ্যাট করেছে, করে যে টাকা হয়েছে মোট যোগফল কত আসলো,
এই যে পালাম। তাহলে এখন দেখো বিক্রয়ের উপরে ভ্যাট আমরা চাইলে সরাসরি এটাও বসাতে পারি, কত টাকা, 1,98,000। আর আমার ব্যবহৃত কাঁচামাল কত ছিল মনে আছে, বললাম ব্যবহৃত কাঁচামাল কত আছে, 4,25,000। দেখো দেখো 4,45,000 আছে ব্যবহৃত কাঁচামাল। এই 4,45,000-এর উপরে এখানে 45-25 লিখেছে কেন, দাঁড়াও। ব্যবহৃত কাঁচামাল, এবার বল ব্যবহৃত কাঁচামাল 3,25,000। এই দেখো ব্যবহৃত কাঁচামাল কত, 3,25,000। আর 1,20,000 যোগ করার পর তো মুখ্য ব্যয় ছিল, বোঝো নি? তাহলে 3,25,000-এর উপরে কত পার্সেন্ট, এই দেখো 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে কত এসছে, 42। তাহলে এখন এটা বিয়োগ করলে যে পরিমাণ এই পরিমাণ। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের কেন এটা বিয়োগ করা লাগতেছে, যখন আমরা কাঁচামাল ক্রয় করেছি কাঁচামালটা সাধারণ অবস্থায় ভ্যাট দিয়ে আনা লাগে, কি করা লাগে আবার বলো, ভ্যাট দিয়ে না। তাহলে ওখানে যেহেতু একবার ভ্যাট দিয়েছো, আবার যখন বিক্রয় মূল্য বের করেছো এখানে ভ্যাট দেওয়া হয়েছে না হয় নাই, হয়েছে। তাহলে এই যে 2বার ভ্যাট দেওয়া পড়ছে এই জন্য এটা বাদ দিচ্ছি না, বোঝনি? তবে এই ভ্যাটটা অন্য নিয়মে করা যায়, যেমন আমাদের যদি এই মুনাফা যোগ করার পর কত পেয়েছিলাম, 13,20,000, 20,000। এই 13,20,000 লিখবা। এটা এক একজন এক এক নিয়মে করে, একটা করলেই হবে। আচ্ছা এর থেকে আমার ওই কাঁচামাল ব্যয় ছিল কত বললে, 3,25,000। তাহলে বাদ দিলে থাকলো কত, 9,95,000। অল্প টাকা এদিক ওদিক হবে, সমস্যা না। 95,000 গুণ করো 15%। এক লক্ষ 1,49,225। 49,225। অল্প টাকা দেখে এদিক ওদিক হচ্ছে, দেখছো? 250 হবে। 250 হবে, আচ্ছা হলো 250। আচ্ছা তাহলে আমরা এইভাবেও করতে পারি, মানে মেন কথা আমরা যখন বিক্রয় মূল্য পেয়ে যাব ওই মূল্য থেকে পরে যখন আমরা ভ্যাট নির্ণয় করবো বিক্রয় মূল্য থেকে কি বাদ দেবো বলো, কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় বাদ দেওয়ার পর আমরা ডিরেক্টলি 15% করলেও হবে। তবে বর্তমান ম্যাক্সিমাম বই এই রুলটা করতেছে, এটাও করতে পারো যে ওখানে ছিল কত, 3,20,000, 13,20,000। জি। আর এটা ক্যালকুলেশন অনেক বইতে ওই 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করছে, এভাবে করলে একবারে উত্তর মিললেও মিলতে পারে। আচ্ছা দেখো তো এটা কেমন হয় করে, 9,95,000 গুণ 15 ভাগ 115 কত হয় দেখো, এটা আরো কম হবে এই নিয়মে করলে। এখানে 12 লক্ষ হবে না তো, 1,20,700। হ্যাঁ হ্যাঁ ওই টাইপেরই হবে। আচ্ছা এখানে অন্য রুলসে করছে এই জন্য এটা আলাদা, সমস্যা না, যে কোনো একটা রুলসে করলেই হচ্ছে, সমস্যা নেই। তো তোমরা চাইলে দেখো এর আগে যে বইতে করেছে এই নিয়মটাকে বোঝায়, তারপরে আমি কোনো নিয়মও বুঝেছি, সমস্যা নেই। তাহলে আমরা যেটা বললাম এই 13,20,000 পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলো আগে, 13,20,000 পর্যন্ত কারো সমস্যা আছে বলো বলো। হ্যাঁ চাইলে তুমি যদি ভ্যাটটা যদি না কাটতে চাও এটা কোনো সমস্যা না, না কাটলে। তাহলে 13,20,000 এই অংশের উপরে সরাসরি 15% করো, কত হয়, 1,98,200।
1,98,000। এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর আমাদের ওই যে মূল্য ছিল কত? 3,25,000। হ্যাঁ, ওটা ভ্যাট সহ ছিল। মূল্যটা কি সহ ছিল? ভ্যাট সহ থাকলে এর কাটা সিস্টেমটা একটু আলাদা। 115 দিয়ে ভাগ 15 দ্বারা গুণ। হ্যাঁ করো, কত হয়? 42,391। এবারে বাদ দাও, দেখো উত্তর মেলে কিনা। মানে এর অনেকগুলো রুলস আছে, তবে এই যে এখন যে রুলসটা করলাম এটা সব থেকে এখন সহজ। করলে কত হয়? 1,06,9। তাহলে এই কনসেপ্টটা কি বুঝেছো? তাহলে এই দেখো, এই বিক্রয় মূল্য যেটা আসবে, এই প্রথমে ভ্যাট না কেটে তুমি চাইলে আমি যেভাবে করলাম এভাবে করতে পারো, যে বিক্রয় মূল্যের উপরে ভ্যাট বলে সরাসরি এই যে টাকাটার উপরে কাটবা। কাটার পর যে টাকাটা এসছে এবার বাদ দিবা কি কাঁচামালের উপরে ভ্যাট। কাঁচামালের উপরে যে ভ্যাটটা, ওটা তো ভ্যাট সহ মূল্য। কি মূল্য আবার বলো? এই জন্য 115 দিয়ে ভাগ আর কত দিয়ে গুণ? 15 দ্বারা গুণ। আশা করি বুঝেছো। জি ভাই, এটাই বই ভাই। হ্যাঁ, এই 1,55,609 এটাই উত্তর। লাস্টের কাজ এতটুকু একটু ক্লিয়ার করবা। এবার আসো আমাদের পরের অঙ্কটাই। একই টাইপের অঙ্ক হলে তোমরা নিজের থেকেই পারবা, আর না হলে তো আমি বলে দিচ্ছি, এখনই শেষ করবে এটা। দেখো এখানে আমাদের, তোমরা এক এক করে বলো, আমরা পরে উত্তর দেখবো। একবার বলো প্রথমে কোনটা। ব্যবহৃত কাঁচামালের মূল্য। মূল্য। এখানে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয়, এগুলো না। এটা কি ক্লিয়ার হয়েছে? জি। তাহলে এটা মূল্যই দিয়ে দিয়েছে কত? 12,50,000। আচ্ছা, এর সাথে আমরা কি যোগ করব? যোগ করে কি পাবো? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। এরপরে কি যোগ হবে? কারখানা। হ্যাঁ, এবার কারখানা ব্যয় দেখুন সরাসরি দেয়নি, কিন্তু অনেকগুলো ব্যয় দিয়েছে। এটা এখন দেখতে হবে। দেখো কি কি আছে। পরোক্ষ কাঁচামাল, এটা কোথায় লাগে? কারখানা ও পরিবহন। কারখানায় লাগে। পরোক্ষ শ্রম কারখানায় লাগে, দুইটা পালাম। পানি, বিদ্যুৎ, তাপ কোথায় লাগে? কারখানায়। কারখানায়, তিনটা পাইলাম। অবচয় ও রক্ষণাবেক্ষণ কার বলেছে এখানে? যন্ত্রপাতি। যন্ত্রপাতি কোথায় ব্যবহৃত হয়? কারখানায়। কারখানায়। অন্যান্য কারখানা খরচ, বেতন, অফিস কর্মচারী, এটা কি কারখানায় ধরা যাবে কোনোভাবেই? না। বিক্রয় কর্মচারী কোনোভাবে ধরা যাচ্ছে? না। অফিস ভাড়া ধরা যাচ্ছে? না, প্রশাসনিক। এই তো বিক্রয় পরিবর্তন, এটা কি এটা কি বিক্রয় পরিবর্তন না বিক্রয় কি পরিবহন হবে আমার মনে হয়। হ্যাঁ, হওয়ার জায়গায় তো হয়ে গেছে। দেখো এরপর আসো, তাহলে বিক্রয় পরিবহন কোনোভাবে কারখানায় দিতে পারবা তুমি? না। জোর করেও দেওয়া সম্ভব? সম্ভব না। এখন যদি তোমরা দিয়ে দাও তাহলে সেটা কি ভুল হবে না? তবে মজার বিষয় হচ্ছে লাস্টের উত্তর মিলে যাবে, কারণ সব তো ব্যয় না, বোঝনি? কিন্তু স্যার তো বুঝে ফেলবে যে তুমি ভুল করেছো। বিজ্ঞাপন কি ওর মধ্যে যাবে? কারখানায় যায়? যায় না। উৎপাদিত ও বিক্রিত একক সংখ্যা কত একক দিয়েছে? 8,000। এটা কাজে লাগে কিনা পরে দেখছি, এখন দরকার নেই। মুনাফা বিক্রয়ের, এই দেখো কার উপরে বলেছে? বিক্রয়ের উপর। তার মানে ব্যয়ের উপরে 20 দিয়ে গুণ, আর নিচে কত? হ্যাঁ, 80 দিয়ে ভাগ। আচ্ছা, এরপর উপরোক্ত তথ্য হতে ক্যালকুলেশন করো। তাহলে আমরা 1 2 3 4 5 এই 5টা পেয়েছি। দেখো এখানে উত্তরে বসাইছে কিনা দেখবো আমরা সেই 5টা। দেখো উপরি খরচ 1টা 2টা 3টা 4টা 5টা বসাইছে। যোগ করে যেটা পাবো এটাকে উৎপাদন ব্যয় বলে। এটাকে আর বোঝানো লাগবে না। আচ্ছা, এবার আমাদের দেখো এখানে আর ওই যে অর্ধ বলো বা চলতি কার্য বলো বা তৈরি বলো ওইসব কিছু আছে? নাই। তাহলে আমাদের একবারে কি পার হয়ে গেছি বলো? একেবারে 1 লাখে কোথায় চলে গেছি? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমরা যাকে এতক্ষণ ধরে বললাম
যে কারখানা ব্যয় না বলে তুমি কি বলতে পারো, বা উৎপাদন ব্যয় এটা না বলে কি বলতে পারো? বিক্রিত পণ্যের ব্যয়। বাহ, এটা কি ক্লিয়ার? জি ওকে। অনেক সময় এমন আছে না, দেখবা ছোট ভাই বা অন্য কোনো ভাই, বড় ভাই, মনে করো হচ্ছে হাফেজি পড়াশোনা করতেছে, করে একবারে 8 বা 9 ভর্তি করে দেয়, তাই না? জি জি মাঝের ক্লাসগুলো বাদ, কারণ অনেক বয়স হয়ে গেছে, এদিকে আবার এই একাডেমি পড়তে গেলে একটা বয়সেরও ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, একবারে পার করে দেয়, ঠিক না? 4-5 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 8 বছর লাগে। এই জন্য দেখবা মাঝের কিছু ক্লাস না পড়েই, আবার তোমাদের জেনারেলের মধ্যেও দেখবা অনেক ছেলে মেয়ে আছে যে 7-এ না পড়ে 6 থেকে 8 উঠে যায়। এটা সম্ভব, অসম্ভব কোনো কিছু না। স্যাররা চাইলে এটা সম্ভব। আমার কথা বুঝেছো? জি ওকে, এবার লক্ষ্য করো ভাইয়া, এরপর যদি বুঝে থাকো, এখন আমাদের যেহেতু বিকৃত পণ্যের ব্যয় পেয়েছো, এরপর লাগবে কি? পরিচালন ব্যয়। ইহা 2 প্রকার, একটা কি অফিস সংক্রান্ত, আর একটা কি বিক্রয়। বিক- এখানে বলেই দিয়েছে অফিস, তাই তো? অফিস। এই অনেক অঞ্চল আছে কিন্তু অফিস বলতে পারে না, হ্যাঁ, অফিস বলে, দেখছো? ও উচ্চারণ করে দেখবা। যাই হোক, ওটা বিষয় না। এরপরে বিক্রয় কর্মচারী, এটা কোথায় বইবে? বিক্রয় পরিবেশ। বিক্রয় ও বিতরণ বা বিক্রয় ও পরিবহন, ঠিক তো? অফিস ভাড়া কোথায় লাগবে? অফিস। প্রশাসনিক প্রশাসনিকের এই ওটা তো আমরা অফিস বলেই বললাম, আবার প্রশাসনিক আসছে কেন? অফিস বলেই হবে এটা। একটা বললেই হচ্ছে, মানে নামটা সুন্দর করে যখন লিখবা বলেই তো দিয়েছি, অফিস ও প্রশাসনিক। তো তুমি যখন এখন এই জিজ্ঞাসার সময় ডাবল নাম বলবা, আমি লিখতেছি অফিস, তো সবাই কনফিউজ হয়ে যাবে, বুঝনি? অফিস ও প্রশাসনিক একটাই নাম, আর বিক্রয় ও বিতরণ একটাই নাম। অফিস ও বিক্রয় ও পরিবেশ লিখবো। আরে না, অফিস ও প্রশাসনিক, অফিস ও প্রশাসনিক ব্যয়। এস, আর একটা বিক্রয় ও বিতরণ, বিক্রয় ও বিক্রয় আর বিতরণ দুটো দেখো বি আছে, বুঝেছো? আচ্ছা, আর বিক্রয় পরিবহন, তাহলে এটাও কোথায় যাবে? বিজ্ঞাপন কোথায় লাগে? বিক্রয়। বিক্রয় করতে বিজ্ঞাপন লাগে, তাই তো? ওই যে জি ওই বিয়ের সাথেও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন টাইপের, ছেলের পক্ষে ঘটক কথা বলে, ছেলে তো লাখে একটা, গ্রামে অর্ধেক সম্পত্তি তার বাপ দাদা ছিল, এখন কি আছে বলতে পারবো না, তাই তো? তারপরে আরো যত বলা যায়, তাই তো? ওটাও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন, বুঝছো? এরপর মেয়ের ক্ষেত্রে তো বললে তো আর থামাথামি নেই, মেয়ে মাশাআল্লাহ, তাই তো? এটা দিয়ে শুরু করবে, আর ঘটক যার পিছনে একবার লাগছে, বিশেষ করে মেয়েদের, তাদের জীবন শেষ, অর্ধেক শেষ। আচ্ছা, এরপরে আসো, তাহলে বিজ্ঞাপন বুঝেছো? জি জি তাহলে বিজ্ঞাপন যে বিক্রয়, আর ভুল হবে? জি আচ্ছা, তাহলে বিক্রয় এখানে কয়টা পাইলাম? 3টা। আর অফিস কয়টা পাইলাম? 3টা। হাট, দুটো দেখলাম যে আমি। দুইটা। অফিস ভাড়া আর বেতন দেখলাম অফিসে, ঠিক তো? জি ভুল বলা যাবে না, এই যে দিলাম। আর এখানে কয়টা ছিল? 3টা। 3টা। যোগ করলে যে মোট ব্যয় হয়, এটা গ্রামার লাগবে? লাগবে না। তো এখন গ্রামার যদি না লাগে, এরপরে আমি বুঝাইছিলাম যে বিক্রয়ের উপরে বলেছে, তাই 20 দিয়ে গুণ আর 80 তে ভাগ, এটা কি বোঝা গেছে? জি ওকে, যে বোঝা যায়। এরপর কি পাইছো? বিক্রয় মূল্য। হ্যাঁ, এরা প্রত্যেকবার একই করেছে, এদের মতো করে করলে ক্ষতি নেই। এরা এর উপরে প্রথমে কি করেছে? 15% করেছে। এবার লক্ষ্য করো, এই যে মানটা পেয়েছে, এই মানটাকেই পরে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ, উত্তর কি সেই একই মান এসছে না আসে নাই? এসছে। তা তুমি চাইলে এই প্রথম পর্যন্তই করে এই প্রথমে 15% সরাসরি করতে পারো না, বোঝনি? আর যখন কাঁচামালের উপরে করবা 115 দিয়ে ভাগ, কত দিয়ে গুণ? 15 দিয়ে গুণ। যে কোনো একটা রুল দিয়ে করলে যে হবে, এটা কি আর বোঝানো লাগবে আমার এর পরবর্তীতে?
বইয়ের মতো করে করবা, অথবা আমি যেটা সিম্পলি বোঝালাম ওই ওই 25 পর্যন্ত থেমে যাবা, ওর উপরে ডিরেক্ট 15%, আর পরে যখন কাঁচামালের উপরে করবা 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, না বোঝো নি? জি। অথবা বই যেভাবে করেছে, প্রথমে 15% করে যে মানটা পেয়েছে এবার একরকম করেছে, যে রাগ করবে একরকমই দেখে দেখাই, এই যে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, এখানেও তাই করেছে, না বোঝো নাই? এই হচ্ছে সিস্টেম। আশা করি ক্লিয়ার হইছো। জি। সবাই বুঝেছো কিনা বলো আমাকে। এই যে কিছু কিছু পোলাপান আছে, কেমনে যে অনার্স পড়াশোনা করে আল্লাহই জানে। সূত্রের পিডিএফ মনে হয় কিছু না হলে 50 বার গ্রুপে সেন্ড করেছে। 19 তারিখে পরীক্ষার আগে সূত্রের পিডিএফ খুঁজতেছে গ্রুপে। কি বলবো, আজকে কলেজে একটা ছেলে পাইছি, ওরে বলছি হচ্ছে কি ও বই আনেনি, যে তাহলে বলছে তাহলে বেসিক কিছু নিয়ম শেখাই, তা তুমি রে আমিল বানান লেখো। আচ্ছা স্যার রে আমিল বানান ভুলে গেছি। তুই এসএসসি পাস করলে কেমনে বলো? রে আমিল বানান ভুলে গেছে ও, মনে হচ্ছে এটা রে আমিল বানান মুখস্থ করা লাগে, তো রে আমিল বানানটা লিখতে যাবে বলছে ভুলে গেছি। তো এই হচ্ছে মনে করো বিগত 15-20 বছরে পড়ার ইতিহাস। ছেলে মেলে মানে ছেলে মেয়েতে এমনিতেই ফোনে আসক্ত বা ডিভাইসে আসক্ত, তারপরে পরীক্ষা টরীক্ষা একেবারে বাদ দিয়ে সৃজনশীল যা যে জন্য করেছিল সে কোনো কাজই তো হলো না, যাও বা একটু ছিল, সে পড়াশোনাগুলো ধ্বংস হয়ে গেছে, রিডিংই পড়তে পারে না। শুধু এক এলাকায় না ভাই, এই সারা বাংলাদেশ একই অবস্থা। ওকে, এরপরে আসো। বাংলা হয় না, আবার ইংলিশ দিছে তাই না গো? আমাদের একটা স্যার ছিল বুঝেছো, কোনো কিছুতে আটকাতে না পারলেই মনে করবা যে অপমান করতে ইচ্ছা হয়েছে, এবার হঠাৎ করে হয় ন্যারেশন ধরবে, না হলে একটা ভয়েস দেবে, না হলে একটা ট্রান্সলেশন করতে দেবে, এমন এমন ট্রান্সলেশন দেবে। মনে করো আমাদের ক্লাসে একদিন হঠাৎ করে বলতেছে আমাকে আমাকে কলেজে যাইতে হয়, আর ছাত্র তুই মই করে বলবে এই তুই বল ওঠ। মনে করো যদি অপমান করার ইচ্ছা হয়, যে কোনো জিনিস ধরবে, ধরে তোর অপমান করবে, ন্যাশনালে পড়িস, এর থেকে তোর কাছ থেকে কি বা আশা করা যায়, মানে এমন ভাবে কথা বলবে মনে হবে যে ওই স্যারের ক্লাস আর আর জীবনেও যাব না। কিন্তু কিছু তো করার ছিল না, যারা নিয়মিত ক্লাস করে ওই যা বলে এক কান্দে ঢোকায় আর এক কান্দে বের করে দেয়। তো এই হচ্ছে সিস্টেম। এখানেও সেই আমাদের মনে অপমান করার জন্য আবার ইংলিশ ঢোকাই দিছে। তো যাই হোক, আমরা একবার দেখি ভাইয়া প্রথমে কি বসবে, কথা বলো কথা বলো। প্রারম্ভিক কাঁচামাল, এরপর বাহ, সিরিয়ালে বলে যাও না, কাঁচামাল ক্রয়ের সাথে যোগ করলে হবে কি মুখ্য ব্যয় না কি হবে, এটা বলতে হবে। মুখ্য ব্যয় আমি বললাম তাই বলবা। ব্যবহারযোগ্য কাঁচামাল, এরপর সমাপনী কাঁচামাল বাদ দিবা, দিলে কি বাবা? ব্যবহৃত কাঁচামাল, এরপর আমি তোমার বলেছিলাম যে ক্লাস মুখস্থ হয়ে যাবে, ক্লাস শেষ পর্যন্ত করো, যদি মুখস্থ না হয় তারপরে বলবা, তারপর বলো প্রত্যক্ষ মজুরি যোগ, তাহলে পাবা মুখ্য ব্যয়, এরপর কারখানা উপরিব্যয় কি করবা? যোগ করবা, যোগ করলে কি পাবা? উৎপাদন ব্যয়,
এ পর্যন্ত মন থাকবে? এরপর কি আছে? মেশিনারি অবশ্যই। এই মেশিনারি অবস্থা এখানে আমাদের যেহেতু কারখানা উপরিব্যয় দেওয়া আছে, ওর কাজ কি আর করা লাগবে? কারখানা উপরিব্যয়ের মধ্যে এই অংশটা নাকি? এই যখন আমরা বলি মুখমণ্ডল, তখন কি আবার বলা লাগবে যে নাক আছে বা ঠোঁট আছে? এটা বলা লাগবে? আমার কথা বোঝো নাই? যখন মুখমণ্ডল বলতেছে তাহলে সবাইকেই তো বলতেছে। তো যখন এই কারখানা উপরিব্যয়, তার মানে কি কারখানা উপরিব্যয়ের মধ্যে সব পড়ে গেছে না? না যায় না, এটাকে ওকে আলাদা করে বলা লাগবে। বুঝেছো আমার কথা? এই জন্য এই অবশ্যই আর আইবে না। তাহলে এই কারখানা উপরিব্যয় ক্যালকুলেশন করার পর কি পাবা? উৎপাদন ব্যয়। না বোঝো নাই? ওকে, এরপরে ভাইয়া কি ছিল তোমরাই বলো। ভাইয়া 2 মিনিট আছে। আচ্ছা, এটা বলো, শেষ হয়ে যাবে। বলো বলো বলো। চলতি কার্য নাই, তার মানে কি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে? কি না? এই আছে তো। ক্লোজিং র মেটেরিয়াল সমাপনী কাঁচামাল হয়ে গেছে, তাই না? সমাপনী আর নেই, তাই না? বলো। এই দেখো প্রারম্ভিক তৈরি মজুদ আছে, কি আছে? হ্যাঁ, মানে ওই অর্ধ প্রস্তুত বা চলতি কার্য এটা নাই। কোনটা নাই আবার বলো? চলতি কার্য। হ্যাঁ, তাহলে প্রারম্ভিক তৈরি যোগ করলে পাবা বিক্রয় যোগ্য। আর যেই সমাপনী বাদ দিলা তাহলে কি পেয়ে যাবা? বিক্রিত পণ্যের এখান থেকে এর উপরে কত পার্সেন্ট বলেছে? 30%। এর মতো সহজ আছে? দেখো তো। এরপর এ বইয়ের নেমে করেছে প্রথমে 15% করেছে, করে যা হয়েছে এরে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, আর ওই কাঁচা মালকেও 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ দিয়ে বিয়োগ। এই নিয়মও করতে পারো, কোনো সমস্যা না। আমার কথা ক্লিয়ার? ওকে, আমি আবার দিব। আমরা যখন বলেছি একটা চ্যাপ্টার শেষ করো, শেষ করে দেবো। হ্যাঁ, এই চ্যাপ্টারে কোনো কিছু বাকি রাখবো না। ওয়েট করো। যারা লাইভে যুক্ত হয়েছো, কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করো। আকাশে
সবাই জয়েন হয়েছো? শুরু করব? লক্ষ্য করো, এখন আমাদের যে বিষয়টি হচ্ছে, এই তোমাদের এভাবে ক্লাস নিয়ে ভালো আছে না পরীক্ষার মধ্যে লাইভে ক্লাস নেব? এটা ঠিক আছে না ফেসবুক লাইভে ঠিক আছে? মানে গুগল মিটে তো বারবার লিংক দেওয়া লাগে, বেশি ক্লাস নেওয়া হলে এটা কি ঠিক আছে না ফেসবুক লাইভে সরাসরি নেব? ফেসবুক লাইভে নিলে ভালো। তখন কিন্তু তোমাদের আবার কমেন্টে বলা লাগবে। লক্ষ্য করো 13 নাম্বার, সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2023 সালে 30শে জুন আয় বর্ষে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। তাহলে এখন দেখো প্রথমে কি বইবে? প্রারম্ভিক কাঁচামাল, এরপর খোঁজো, কাঁচামাল, এরপর সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল, এটা সমাপনী তৈরি, তাহলে সমাপনী কাঁচামাল এই যেখানে আছে। এগুলো তো বন্ধ। হ্যাঁ, এখন পাইলাম ব্যবহৃত কাঁচামাল, এরপর কি লাগবে? প্রত্যক্ষ মজুরি, আচ্ছা মুখ্য ব্যয়, এরপরে কারখানা উপরি ব্যয়। এই কলকব্জ অবস্থায় কি এখানে লাগবে? তাহলে বলো। লাগবে না, কারণ কি? কেন লাগবে না? কারখানা উপরি ব্যয় দেওয়া আছে তাই। যদি একবার দেওয়া আছে, যদি কোশ্চেনে ডাবল করে দেয় দরকার নেই, কারণ দেখো আগের অঙ্কও আমরা লিখছিলাম অবশ্যই এরা দিছে, দেওয়া তো ঠিক না, কারণ উপরি ব্যয়ের মধ্যেই তো একটা পার্ট। তো আর এক নিয়ম করছে দেখছি, কারণ তারপর আমি এটা আরেকটা বই দেখবানি। হ্যাঁ, যেহেতু এরা দিছে এটা নিয়ে আবার বলো। ব্যতিক্রম বই তো দিয়েছে, তারপর আমি আরো বইতে দেখবানি, কারণ এই কারখানা উপরি ব্যয় আর অবচয়, অবচয় তো উপরি ব্যয়েরই একটা পার্ট, বুঝেছ? এই জন্য তারপরও আমি বেসিক ব্যতিক্রম তো তোমার এই কমার্স অ্যাপ্লিকেশন দেখে কপি করে, বুঝেছো? ম্যাক্সিমাম দেখবা গুরুত্বপূর্ণ কোন অঙ্ক যদি কমার্স অ্যাপ্লিকেশনও ভুল থাকে, ব্যতিক্রমও দেখবা ভুল আছে, পুরোপুরি কপি করে। আমি আর একটা বই দেখবানি, অন্য রাইটারের বই দেখবানি। আচ্ছা, আপাতত সমস্যা না, আমরা এমনি জানি যে কলকব্জার অবচয় মানে কারখানা উপরিব্যয়ের একটা অংশ, যেহেতু উপরিব্যয় সরাসরি দিয়েছে
আবার এটাও আলাদা করে দেওয়া, এটা কেমন দেখাচ্ছে এই আর কি। তারপরও আমি এটা দেখে পরে বলবানি, আপাতত এইভাবে বইতে যেভাবে আছে এভাবে করো। এরপর লক্ষ্য করো, এরপর কি আছে, বিক্রয় খরচ। এটা তো যায়, আমরা জানি প্রশাসনিক ব্যয়ের ভিতরে। আর ওই যে এক কথায় পরিচালন ব্যয়, তাই তো। আবার প্রশাসনিক খরচও দেখো এখানে আছে আলাদা। দেখো নতুন কোনো কিছু আছে, না ভাইয়া। তো নতুন কোনো কিছু না থাকলে আমরা আর উত্তর দেখবো না, আগের মতো করে চালাই দেবো, ঠিক আছে। এখানে দেখো নতুন কোনো কিছু আছে কিনা দেখো, নতুন কোনো আইটেম যদি চোখে পড়ে আমার বলবা। আমি জাস্ট টিক দিচ্ছি কিন্তু, কারণ আমি যা পড়তেছি আগের মতো না, দেখো সব। জি নতুন কোনো আইটেম আসলে তোমাদের এখন বলবো, না হলে এভাবে চালাই দিব। আবার দেখো তোমরাও বলবা কিন্তু, আমি টিক দেওয়ার পর যদি নতুন কোনো কিছু পাও। যে নতুন পাওয়ার মধ্যে যে আমরা দেখলাম যে কারখানা পরিব্যয়ের পরও যদি অবশ্যই লিখেছে তাও এটা যোগ করছে, এটা একটা ঝামেলা থেকে গেল। এটা আমি আরো একটা বই দেখে তারপরে বলবানি, ঠিক আছে। জি ভাইয়া। আপাতত যোগ করে দিও, মানে আপাতত যেহেতু এই বইতে রয়েছে কারখানার মেশিং অবস্থায়, আপাতত যোগ করে দিও একসাথে। তারপরে যদি আমি পরে সমাধান দিই তাহলে আলাদা করবা, না হলে এই নিয়মে করবা, বুঝেছো। জি এরপরে বিক্রয় ও পরিব্যয়, এই দেখো বিক্রয় ও পরিব্যয় বোঝো, ওই যে বিক্রয় ও বিতরণ ব্যয়টাই ওটা না, বোঝনি। জি আর প্রশাসনিক খরচ গেল, সমাপনী কাঁচামাল সমাপনী। নতুন কোনো কিছু আছে দেখো তো ভাইয়া, জি না নাই। লাস্টের অংশ বুঝেছ তো কেমনে করবা। জি ভাইয়া। আচ্ছা এবার 16 নাম্বার দেখো, এখানে দেখো, দেখো প্রারম্ভিক কাঁচামালও আছে, প্রারম্ভিক তৈরি পণ্য আছে, মনে থাকবে তো। আবার যখন সমাপনী দিয়ে, সমাপনী কাঁচামালও আছে, সমাপনী কি আছে, তৈরি করবো কিন্তু এখানে তাহলে ওই যে চলতি কার্যটা নেই, না বোঝনি এখনো। জি ভাইয়া। এবার কাঁচামালে দেখো ক্রয়, নতুন বছরেরটা, কারখানা ব্যয় আছে, প্রত্যক্ষ মজুরি, অফিস। নতুন আর কোনো কিছু আছে, এই যে আছে একটা, কি আছে, এই মেশিন ক্রয়টা মূলত কেন লাগবে জানো ভাইয়া, দেখেন অবশ্যই কাটতি বলেছে, তাহলে নতুন একটা পাইলাম, ঠিক তো। বুঝেছো বুঝেছো, এই মেশিন ক্রয়টা যে নতুন আইটেম, বুঝেছো। জি ভাইয়া। তাহলে এই টাকার উপরে অবশ্যই কাটবা কত পার্সেন্ট, 10%। শুধু ওই মানটাই আলাদা আকারে দেখো অবশ্যই আকারে এখানে লিখবে। তাছাড়া আমার এই দেখো, এই দেখো লিখছে ভাইয়া। জি ভাইয়া। তাছাড়া আর নতুন কোনো কিছু আছে বলো, নাই কিন্তু। জি না আচ্ছা এরপর লক্ষ্য করো, নতুন কোনো কিছু পাইলে তাহলে এখানে আমাদের অবশ্যই দেওয়া ছিল না, কিন্তু কি দেওয়া ছিল, ওই মেশিনের ক্রয় মূল্য। তাই আমরা 10% দেওয়া আছে, অবশ্যই কাটতে হবে, তাই কেটে দেখালাম। কারখানা উপরে ব্যয়, কল কবজার অবশ্যই। তাহলে এখন আপাতত এই দুটো এক জায়গায় করবা, একসাথে আছে। বিক্রয় খরচ, প্রশাসনিক, সমাপনী কাঁচামাল, সমাপনী তৈরি পণ্য। আর নতুন কোনো কিছু দেখতেছি না, আছে না। এটা দেখো বিক্রয় উপরে বললে মনে আসতো ভাইয়া, উপরে 25 আর নিচে 100 - 25, তার মানে 75 দিয়ে ভাগ, না বোঝনি। জি ভাইয়া। এখানে বলেছে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপরে, এই বিক্রয়ের উপরে বললেই ওই কাহিনীটা করা লাগবে। দেখো উপরে 25 আর নিচে কত, 75। আচ্ছা। আর বাকি সিস্টেম তোমরা বোঝোই কেমনে করতে হবে। 18 আসো, কাঁচামাল, মজুরি, কারখানা উপরে, প্রশাসনিক, বিক্রয় উপরে। মোট কোম্পানি খরচের 20-25% হারে লাভ যোগ করতে বিক্রয় মূল্য হয়। কাঁচামাল তৈরি ও প্রারম্ভিক মজুত পণ্য যথাক্রমে। দেখো এখানে কাঁচামালের আর তৈরির প্রারম্ভিক দেওয়া আছে, এটা কাঁচামালের প্রারম্ভিক, এটা কার প্রারম্ভিক, তৈরির। আবার দেখো সমাপনী তৈরি পণ্য আর কাঁচামাল, তোমরা এটা কাঁচামালের আর এটা কার, তৈরি পণ্য, না বোঝনি। তবে নতুন আর কোনো কিছু আছে, খালি ভাষা বুঝতে হবে, ঠিক তো। জি জি ভাইয়া। দেখো নতুন কোনো কিছু আছে কিনা, এই জায়গায় অবশ্যই কিন্তু প্রত্যেকটাই দিয়েছে, তাহলে এই টাইপের এই বই অনুযায়ী আমরা দুটো যোগ করবো, ঠিক তো। আর নতুন কোনো কিছু দেখো নাই। একই টাইপের এতগুলো অঙ্ক করার একটাই উপকার, মনে করো এই নিয়ম আর ভুল হবে না, বুঝেছো। এখান থেকে একটু আলাদা করছে, এটা দেখতে হবে। মিস্টার খান প্রতিটি কত টাকা দামে
30,000। এই হ্যাঁ, আর কতটি? 10টি। 10টি। তাহলে মোট এটা গুণ করলে একটা ক্রয় মূল্য পাচ্ছ না? পাচ্ছি। আর প্রতিটি কম্পিউটার তিনি এত টাকা মুনাফায় বিক্রি করেন। তাহলে প্রতিটি মানে 4,000 গুণ 10, তাহলে মুনাফা কত? 40,000। 40,000। তাহলে একবার দেখো পেয়ে গেলা। এবার এই অংশের সাথে তুমি যদি 15% করো ঈদের নিয়মে, তাহলে এরপর তোমার তো মনে আছে এটা যোগ করার পর একটা মান আসবে। তারপরে এখানে একটা বিক্রয় মূল্য হতো কত বলো তো ভাইয়া? 3,40,000 আর 51 কত হতো? 4 লক্ষ। 4 লক্ষ না, 3,91,000 কত আবার বলো? 3,91,000। হ্যাঁ, এখন এই 3,91,000 কে 15 দিয়ে ভাগ, কত দিয়ে গুণ? এই 15 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ, তাহলে ওই 51 আসবে, ঠিক তো? তার মানে আমাদের উপরে কোনো কিছু করা লাগলো না, সরাসরি ব্যয় দেওয়া আছে আর মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য, এর সাথে পার্সেন্টেজ করলাম, করলে উত্তর বের হয়ে গেল না, বোঝনি? জি ভাইয়া। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যবহৃত কাঁচামালটা ওই ক্রয়ের ব্যয়টাকে ধরবা। ক্রয়ের ব্যয় ছিল কত? 3 লাখ। তাহলে ওই 3 লাখকে ধরবা ব্যবহৃত কাঁচামাল, মন থাকবে কিনা? থাকবে। জি ভাইয়া। ওকে, তাহলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? জি। ঠিক আছে। এরপর মানে আমরা এখন তোমাদের যখন বললাম বোঝনি মনে হয়, এই ফেসবুক লাইভের সাথে কি তোমাদের এই গুগল মিটটা রাখবো না গুগল মিটটা বাদ দিয়ে নিব, তাই বলতে চাইছি। রাখবেন। গুগল মিটে বেশি ভালো হয় না? জি ভাইয়া। তুমি সরাসরি কোশ্চেন করতে পারো, এই আর কি। আর লাইভের ক্ষেত্রে সরাসরি লাইভ খারাপ তা বলছে না, কিন্তু ফাঁকি দেওয়ার সব থেকে বড় সুযোগ, তোমরা নিজেরাই বুঝবা। কারণ আমি একটা অঙ্ক করাবো, কমেন্টের জন্য বসে থাকবো, কমেন্ট করো, আরো কমেন্ট করো, তুমি কেমন আছো, এই বলতে বলতে মনে করে নাও আমাদের মাঝখান থেকে 3টা অঙ্ক শেষ। নাহলে খেয়াল করে দেখো, যারা যে স্যারই হোক, মানে কোনো স্যারের বদনাম আমি করি না, কিন্তু যে কোনো স্যারের একটা লাইভ ক্লাস দেখবা, একটা ক্লাসে আমরা যদি 20 মিনিটও ক্লাস নেই আর অন্য কোনো লাইভে যদি সরাসরি 1 ঘন্টাও ক্লাস নাই, ওই 1 ঘন্টায় যা না করাবে আমাদের 20 মিনিট 25 মিনিটই তার থেকে বেশি অঙ্ক হয়ে যাবে। এটা স্বাভাবিক, কারণ আমরা তো ওই কমেন্টের জন্য ওয়েট করি না বা করি না। যার যেমন ইচ্ছা নিক, সমস্যা না। মানে এমনি তোমাদের বলতেছি যে আমরা যে গুগল মিটে নিই, এর মাধ্যমে সরাসরি কথা বলার পর অনেক সময় ও শ্রম বেঁচে যায়, মানে খুব দ্রুত অঙ্ক শেষ হয়। এই হচ্ছে বিষয়। মনে করো এই যে বোর্ডে যদি করতাম ভাই, মানে ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে, এতগুলো অঙ্ক দেখানো সম্ভব? কোনোদিনই সম্ভব না। আর আজ একবার দেখাই দিলাম। এই রিভিশন আমরা চাইলে অনেক দ্রুত রিভিশন কভার করতে পারি। যদি বলো যে ভাই প্রত্যেক পরীক্ষার আগে যে 3 দিন 2 দিন ছুটি, পুরো চ্যাপ্টার একবার করে রিভিশন দিয়ে দিতে হবে, দেওয়া সম্ভব। তোমরা পড়াশোনা করলে আমি ওই কষ্ট করতেও রাজি আছি। টাকা তো আর বেশি চাচ্ছি না, ওই একবার যা দিয়েছো তাই। শুধুমাত্র আমার পড়াশোনা যদি ঠিকঠাক করো তাহলে আমি কষ্ট করতে রাজি আছি। এর জন্য তো আর বলতেছি না যে ভাই আবার সাজেশন ক্লাস নিয়ে কভার করব, আবার বেশি করে টাকা দাও, এই কথা তো তোমাদের বলছি না। খালি বলতেছি কি করবা, একটু ভালো করে পড়ো, তাহলে আমি বুঝবো যে তোমরা পড়াশোনা করতেছো, তাহলে আমারও পরিশ্রম করা দরকার। যখন দেখবো যে তোমরাই করতেছো না, তাহলে তো আমার কষ্ট করে পরিশ্রম করার দরকার নেই। দরকার আছে ওই মোটামুটি একবার কোর্স শেষ করে দেবো, যা মোটামুটি ক্লাস নেই, এভাবেই ছেলে মেয়ে অনেক ভর্তি হবে, এতে নিশ্চিত। আল্লাহ রহমত থাকলে এখানে অনেক ছেলে মেয়ে ভর্তি হবে। কিন্তু আমি বাড়তি পরিশ্রম তখনই করব যদি তোমরা ঠিকঠাক পড়াশোনা করো। তাহলে তোমরা বলার আগেই দেখবা অনেক বেশি আমি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, বা আরো বেশি বেশি করে ক্লাস নিচ্ছি, নিজের মতো করে রুটিন দিয়ে দিচ্ছি। আর তোমাদের পড়াশোনা যদি গতি না বৃদ্ধি পায়, পরীক্ষা চলে এসছে তারপরেও, তাহলে যেভাবে ক্লাস নিয়ে জাস্ট শেষ হয় এভাবে শেষ করে দেবো আর কি। তোমাদের যদি বুঝি গতি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমারও গতি বৃদ্ধি করাই দিব। জাস্ট আগে একটা দেখাই দিচ্ছি যে না আমরা
1 ঘন্টারও বেশি ক্লাস নেব যদি তোমরা ভালো করে পড়াশোনা করো। বুঝতে পেরেছ? ওকে, এসব বিষয় নিয়ে আর কথা বলবো না। এখন দেখো প্রারম্ভিক কাঁচামাল আর এটা সমাপনী, আবার চলতি কার্যের এটা প্রারম্ভিক আর এটা কি সমাপনী। সমাপনী। তৈরি পণ্যের এটা প্রারম্ভিক আর এটা সমাপনী। এদের প্রত্যেকটা কাজ তোমরা জানো তো? জি জানো। এই কাঁচামাল ক্রয় জানো, প্রত্যক্ষ মজুরি জানো, কারখানা পরিব্যয়, প্রশাসনিক, বিক্রয়। আর কোনো কিছু বাকি আছে? জি না হ্যাঁ, এইভাবে যখন তুমি শেষ করো ভাইয়া, তো পরীক্ষায় এর বাইরে কি দেবে? তোমরা বলতে পারবা না যে ভাইয়া সাজেশন। এ তো আমি পুরো বই দেখবো, তোমাদের কমার্স অ্যাপ্লিকেশন বই আছে, পুরো বইয়ের যত বোর্ড কোয়েশ্চেন আছে সব ছবি তুলে দিয়েছি, দিইনি? সব, সে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, যে ডিপার্টমেন্টই বলো না কেন, সব ডিপার্টমেন্টে তো এখানে কভার করে দিয়েছি। এবার লক্ষ্য করো, এটা কিন্তু আলাদা অঙ্ক, এটা কি দেখবা? এই টাইপের অঙ্ক যদি দিয়ে দেয় আবার বলা যায় না, যদিও কিন্তু এই আমাদের সাথে সংশ্লিষ্ট না। এটা মূলত কার অঙ্ক জানো? এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে না তোমাদের, আছে ওই চ্যাপ্টারের অঙ্ক। তো এটা ইন্টারমিডিয়েটের অঙ্ক এখানে দিয়ে দিছে। এই অঙ্কই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করাবানি, দেখবা 8 নাম্বার চ্যাপ্টার মেবি, তখন আমি এই অঙ্ক করাবানি। বুঝছ? তো এখন করবা না থাকবে? তোমরা যেটা বলবা, যদি বলো এখন একবার দেখতে চাচ্ছ তাহলে আমি একবার দেখাবো। ভাই আসার সম্ভাবনা কেমন এই অঙ্ক আসা সম্ভব নাই বললেই চলে, মানে স্কিপ করে তোমার হিয়েতে আসার সম্ভাবনা আছে। কিসে বলো তো? ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ইয়েস, কিন্তু এখানে আসার সম্ভাবনা 0%, কারণ এই টাইপের অঙ্ক দেয় না। যদি এখানে বোর্ড লেখা রয়েছে এনইউ পাস 2021, তার মানে এটা মূলত দিয়েছে ডিগ্রিদের জন্য। তোমরা যদি চাও এটা করতে পারো, এখন করলে কি হবে আবার ওই এখানে আমাদের ইংলিশে উত্তর দিছে, যদিও আমাদের ইন্টারমিডিয়েটে ইংলিশেই করা লাগবে। আমি তোমার এই জন্যই বললাম আরো, এটা মূলত ইন্টারমিডিয়েটের অঙ্ক পুরোপুরি কি করছে, কপি করে এখানে দিয়ে দিছে। আর ওই যে ওই ডিগ্রিদের এসছে না, ওই ডিগ্রিদের আশাটাও ছিল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ ওদেরও। কারণ দেখো এখানে ভাইয়া ডিসকাউন্ট লাস্টে কি নির্ণয় করেছে? দেখো তো, যে ভ্যাট নির্ণয় করেছে, তোমরা বলো না। তাহলে এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং তারা সাথে শেখাবানি। তারা এটা তোমাদের সুন্দর একটা জিনিস শিখাই দিই, তোমরা অনেকে জানো না, সিএফ মানে বোঝো? সিএফ জি না এখন যদি বলতাম এই অংশটা তাহলে সবাই বুঝতে, তাই তো? আবার যদি ওটা বাদ দিয়ে এটাও বলি তাও বুঝবা না, কিন্তু সিএফ বুঝবা না, কমার্সের ভাষা তো, ওটা তোমাদের লাগে না তো। কেউ পারবা? সিএফ কস্ট অ্যান্ড ফ্রাইট। আবার বলো, কি বলেছি? ফ্রাইট মানে কি ভাইয়া? পরিবহন। আর কস্ট মানে মূল্য। তাহলে এই মোবাইল সেট কতগুলো কিনতেছে ভাইয়া? 600। আর এক একটা দাম কত? তার মানে সিএফ মানে, এটা মনে রাখবে এখন থেকে। তার মানে তোমরা কমার্সের মানুষ, এগুলো তোমাদের বোঝা লাগবে তো, অন্যরা না পারো। এই সিএফ মানে কস্ট আর পরিবহন খরচ একসাথে আছে, মনে থাকবে? ওকে, জি আচ্ছা এখন আর এটা বিস্তারিত বোঝাচ্ছে না, এটা বুঝাবো তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ। এরপর এইটা দেখো, ক্রয়, নতুন কোনো কিছু আছে কিনা দেখো, নাই। এই টাইপের অঙ্ক এর আগে একটা সাজানো ছিল এই টাইপের। এরপর দেখো এই বই থেকে করানো একটা সুবিধা, দেখো প্রত্যেকটা নিয়ম কিন্তু একই নিয়মে করেছে, ঠিক কিনা তাই বলো? জি কিন্তু তুমি ব্যতিক্রম দেখবা ও এক এক নিয়মে করা। নতুন ব্যতিক্রম কি করেছে জানি না, দেখিনি মেলা দিন। একই রকম একই টাইপের করছে, জি ওদের মাঝে খুব দুর্নাম হয়েছে তো এখন পুরোপুরি কপি করে, মানে পুরো এই বই কপি করে। এর কারণ
অনেক যথেষ্ট আছে বলতে যে ভাই যে বললাম না, গুরুত্বপূর্ণ কোনো অঙ্কে যদি কমার অ্যাপ্লিকেশনে ভুল থাকে ব্যতিক্রম ভুল। এই দেখো এই প্রারম্ভিক সমাপনী এই টাইপের 2টা করে করাইছিলাম, মনে পড়ে? জি ভাইয়া। চলতি কার্ডের কাঁচামাল ক্রয় সবই আছে। এই দেখো মেশিন ক্রয় এর উপরে অবশ্যই কাটতে হবে, মনে পড়ে? একটা করাইছি এই টাইপের। জি ভাইয়া। আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই চ্যাপ্টারের এক কাজ করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তো করবাই, আর এই প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে নিয়ে প্রত্যেকটা আইটেম মানে একটা শীট হবে, করে ফেলবা তোমরা নিজেরা নিজেরা, যে কি কি থাকতে পারে, কি কি থাকতে পারে। আমি সেটাই ভাবতেছি। হ্যাঁ হ্যাঁ, এই পরীক্ষার সময় চলে এসছে, এগুলো করবা, করলেই লাভ। অনেক অঙ্ক বানাতে একবার করে দেখবে ভালো। ওই হচ্ছে বিষয়। হুম হুম হুম। তাহলে আজ আমাদের একটা চ্যাপ্টার শেষ। তোমরা অ্যাক্টিভ থাকলে একদিনে একটা ক্লাস নেওয়ার লাভ আছে কি জানো? মানে একটা চ্যাপ্টার ওই আয়ত্ত থাকে তো, ঘুমিয়ে করে টানে টানে শেষ করা যায়। বেসিক শেখানোর পর যদি মনে করো আয়ত্ত থাকে, এক টানে শেষ করা যায়। কিন্তু আবার আর একদিন নিতে গেলে ওই বেসিক অনেকে আবার ভুলে যায়। এজন্য ক্লাস বড় হলেও এই একটা লাভ আছে, যদি একদিনে ক্লাস নেওয়া যায়, বুঝছো? আমি ক্লাস রুটিন দিবানি তোমাদের, তোমাদের ক্লাস রুটিনটা এভাবে দিব, হয়তো বা পরে দেবো সবার পরে, যাতে কি হবে, যদি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, তাও আমি যেন লাইভ নিতে পারি, বুঝছো? জি ভাইয়া। মানে তোমাদের পরে কারো ক্লাস রাখবো না। তাহলে আজ এ পর্যন্ত থাক, তোমরা কাভার করো, এই চ্যাপ্টারটা তোমরা শেষ করো। আর যে কোনো ছোটখাটো বিষয় আমাকে বলতে পারো অথবা গ্রুপে বলো, হ্যাঁ, এই চ্যাপ্টারের। জি ভাইয়া। ওকে, একটা সুন্দর করে ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন বলে দিবা যে সবাই এই চ্যাপ্টারটা কাভার করো, আর যত সমস্যা গ্রুপে বলো। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। এই কথাটা সুন্দর করে একজন লিখে দিবা, যারা অ্যাক্টিভ যে কোনো একজন লিখে দিও। ওকে। আকাশে তারাগুলো